Assalamu alaikum. Hello and welcome to Ion Legal Show, where we discuss the law that works for you. I am Farzana Karim, a solicitor, and today we are diving into a subject that affects thousands of businesses across the UK, that is commercial lease. And we are joined by a special guest, M.A. Shafi, also a solicitor and specializing in property law. Welcome Shafi bhai, great to have you. ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আয়ন টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা আজকে কমার্শিয়াল লিজ নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি প্র্যাকটিস করতে গিয়ে যে কমার্শিয়াল লিজ যখন আমরা পাই, কেসগুলো যখন পাই, তখন যে টেনেন্টগুলো আমাদের কাছে আসেন আমাদের ক্লায়েন্ট হয়ে, তারা বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে থাকেন, যেহেতু তাদের একটা অজ্ঞতা থাকে যে স্টেপসগুলো কী বা সময় টাইম ফ্রেমটা কতখানি হবে, এই সব কিছু বিষয়ে তারা খুব একটা টেনশনের ভিতরে থাকে। তো আজকে যারা দর্শক দেখছেন, আমি আশা করছি যে আমাদের আজকের আলোচনার পর আপনাদের কাছে কিছুটা হলেও সেই বিষয়গুলো ক্লিয়ার হবে। শাফি ভাই, আমরা তো কমার্শিয়াল লিজ নিয়ে আলোচনা করবো বলে আজকে ডিসাইডেড। সো কমার্শিয়াল লিজ যদি বলতে চাই, তাহলে এটা যদি দর্শকদের জন্য খুব ছোট্ট করে বলি, যেটা একটা লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট, যেখানে আপনার ল্যান্ডলর্ড এবং বিজনেস টেনেন্ট থাকবে, এবং সেই এগ্রিমেন্টটা হবে ফর বিজনেস পারপাসেস, তাই তো? এখন এই যে বিজনেস পারপাসের যে এগ্রিমেন্টটা হয়, সেই এগ্রিমেন্টে যে কী টার্মসগুলো আমরা দেখি, যে রেন্ট রিভিউ, রেন্ট, তারপর আপনার থাকে ব্রেক ক্লজ, তারপর আপনার হচ্ছে যে এলিয়েনেশন, এই টাইপের যে কিছু একেবারে দাঁত ভাঙ্গা কিছু যে আমরা টার্মস দেখতে পাই, সেগুলো যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু সিম্পলিফাই করে বলতেন। ধন্যবাদ আপনাকে। এটা ভেরি ইম্পর্টেন্ট। একটা আমরা যখন কোনো কমার্শিয়াল লিজ দেখি, এটা হচ্ছে অ্যান এগ্রিমেন্ট বিটুইন ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট, অ্যান্ড দেয়ার আর সাম টার্মস, যেটা আপনি রাইটলি বলেছেন যে ব্রেক ক্লোজ আছে, প্রিমিয়াম আছে, এখানে ডিমাইস যেটা থাকবে ওইটার যে আপনার ডিসক্রিপশন আছে, ফ্লোর প্ল্যান আছে, ব্রেক ক্লোজ আছে, এবং সাথে আরও কিছু আছে, যেমন রেন্ট রিভিউর আপনার কীভাবে হবে, কতদিন পর পর হবে, কীভাবে কন্ডাক্ট করা হবে, আপনার অথরাইজ গ্যারান্টি এগ্রিমেন্ট যেটা AGA আমরা বলে থাকি, এইটা কীভাবে হবে বা এটা কোন সময় প্রয়োজন। সাথে আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে, যেমন অল্টারেশনের ব্যাপারে বলা আছে, প্ল্যানিং পারমিশনের ব্যাপারে বলা আছে, আপনি রেন্ট কীভাবে দিবেন, কতদিন আপনি আনপেইড রেন্ট হলে তার ফরফিচার করতে পারবে। এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যেটা ল্যান্ডলর্ড এবং টেনেন্ট ডিসাইড করেন যখন তারা নতুন কোনো লিজ নেন। এবং যদি কোনো টেনেন্ট আপনার কোনো লিজ নিতে চান, মানে অ্যাসাইনমেন্ট অফ লিজ হয়, সেই ক্ষেত্রে যে এক্সিস্টিং যে লিজটা আছে, এটা জাস্ট ট্রান্সফার হয় ফ্রম ওয়ান টেনেন্ট টু অ্যানাদার টেনেন্ট, বাট সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ডের কাছ থেকে লাইসেন্স টু অ্যাসাইনটা নিতে হয়। নিয়ে আপনার লাইসেন্স টু অ্যাসাইন ইজ এ ল্যান্ডলর্ডস পারমিশন, সো এটা নিয়ে তারপরে ওইটা ট্রান্সফারটা করতে হয় বিটুইন ওয়ান টেনেন্ট টু অ্যানাদার। থ্যাংক ইউ। আপনি বলছিলেন যে লিজের যে টার্মসগুলো আপনি করলেন, আমরা যদি এইভাবে চিন্তা করি যে আপনার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ অ্যাডভাইস টু ইয়ার ক্লায়েন্ট অ্যাবাউট লিজ? প্রথমে আমরা যেটা করি, আমরা প্রথমে বোঝার চেষ্টা করি ওনাদের হ্যাস অ্যান্ড টার্মস কী কী। এখন এটা যদি আপনার লাইসেন্স টু অ্যাসাইন হয়, সেই ক্ষেত্রে ওনারা কী কী এগ্রিমেন্টে গেছেন। ফর এক্সাম্পল, এখানে প্রিমিয়াম কত হবে, একটু ইন্টারাপ্ট করি। আমরা যদি তাহলে গ্রান্ট অফ লিজ থেকে শুরু করি, তাহলে একেবারে নতুন একটি লিজ যদি হয়। গ্রান্ট অফ লিজ হচ্ছে কোনো এক টেনেন্ট কোনো এক ল্যান্ডলর্ডের সাথে ডাইরেক্টলি অ্যাপ্রোচ নিয়েছেন যে আই ওয়ান্ট টু টেক দিস প্রিমিসেস অ্যাজ এ টেনেন্ট। সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ড যদি এগ্রিড থাকেন, তাদের আমরা যদি একটা এক্সাম্পল নিই যে একজন শপ ওনার, ঠিক আছে, উনি তার শপটা তার রেন্ট দেবেন বা এটাকে ভাড়া দেবেন। এখন আমি মনে করেন যে একজন ক্লায়েন্ট, ঠিক আছে, আমি সেই শপটা ভাড়া নেব, তাহলে আমার কি কি করণীয়? প্রথম দিকে প্রথমে যেটা করতে হবে, আমরা যদি ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে যেটা করতে হবে, ওনাকে একটু রিসার্চ করতে হবে যে এই ক্লায়েন্টের তো এটা বোঝার কোনো উপায় নেই, তাকে রিসার্চ করে আসতে হবে। সে মনে করলো যে সে সলিসিটরের কাছে এলো, সে সব কিছু জেনে ফেলবে, তাই না? যদি কেউ আমাদের কাছে ইনিশিয়াল স্টেজে আসেন, আমরা যেটা অ্যাডভাইস করি যে প্রথমে আপনি একটু রিসার্চ করেন, আপনার আশেপাশের দোকানের রেন্ট কীরকম, প্রিমিয়াম কীরকম, এইটা প্রথমে একটু অ্যাসেস করার জন্য। তারপর ল্যান্ডলর্ডের সাথে আলোচনা করা, এবং আলোচনা করে আপনার সিদ্ধান্ত বা একটা হ্যাস অ্যান্ড টার্মসে চলে আসা, যেখানে প্রিমিয়ামটা কত হবে, আপনার লিজের টার্মসটা কতদিন হবে, আপনার রেন্ট কত হবে, রেন্ট রিভিউ কবে হবে, হ্যাঁ, এখানে ব্রেক ক্লোজ আছে কিনা, ল্যান্ডলর্ডের আপনার এখানে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কমার্শিয়াল লিজে ল্যান্ডলর্ডের সলিসিটর কস্টটা বেয়ার করতে হয় টেনেন্টকে, সেই ক্ষেত্রে এইটা লাইবিলিটি কে নেবে। সো অল দিস পয়েন্ট নিডস টু বি ডিসকাস বিফোর হ্যান্ড। সো ওয়ান্স তারা যদি হ্যাস অ্যান্ড টার্মস নির্ধারণ করে ফেলে, সেই ক্ষেত্রে যে সলিসিটরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, এটা প্রপারলি ইনস্ট্রাকশন দেওয়া হবে। হ্যাস অ্যান্ড টার্মসটা কে ডিসাইড করবে? ল্যান্ডলর্ড এবং টেনেন্ট বসে ডিসাইড করবে? জি, হ্যাস অ্যান্ড টার্মস মেইনলি ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট। এটা যেহেতু এগ্রিমেন্ট হচ্ছে বিটুইন ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট, দে হ্যাভ টু ডিসাইড দেয়ার টার্মস।
লাইক ফর এক্সাম্পল ল্যান্ডলর্ড চাচ্ছে এটা এই প্রিমিসেস আপনার দেওয়া হবে 20 ইয়ার্সের জন্য, টেনেন্ট হতে চাচ্ছে এটা 15 ইয়ার্সের জন্য, অথবা টেনেন্ট আর একটু বেশি চাচ্ছে, নেগোশিয়েট করতে হবে, দে হ্যাভ টু কাম টু অ্যান এগ্রিমেন্ট। যখন তারা এগ্রিমেন্টে আসবে তখন তারা নির্ধারিত সলিসিটরের সাথে যোগাযোগ করবে এটাকে ফর্মালাইজ করার জন্য। আপনি হয়তো জানেন যে লিজের বেলায়, আপনার কমার্শিয়াল লিজের বেলায় লেস দেন 7 ইয়ার্স রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওভার দ্য 7 ইয়ার্স হলে এটা রেজিস্ট্রেশন করার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে এখানে আনুষঙ্গিক যেমন কিছু টেকনিক্যাল টার্ম আছে, যেমন আপনার ওই প্রেসক্রাইব ক্লোজগুলা, এগুলো আপনার ইনক্লুশন করতে হবে লিজে। বা অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য মেইন হ্যাস অ্যান্ড টার্মস এইগুলো, যেমন আপনার সাইনবোর্ডের ব্যাপারে কিন্তু অনেক ল্যান্ডলর্ড বলে তুমি সাইনবোর্ড টাঙ্গাইতে পারবা না, মানে একটা রেস্ট্রিকশন থাকে ইউজের মধ্যে। হ্যাঁ, তারপরে এটা পারমিটেড ইউজ, যেটা আপনি কি ইউজ করতে পারবেন, ক্লাস ই হিসাবে ইউজ করতে পারবেন, ক্লাস A1 হিসাবে করতে পারবেন, A3 হিসাবে করতে পারবেন। যেমন A1টা হচ্ছে শপ, A3 হচ্ছে রেস্টুরেন্ট। এখন যদি আপনার ক্লাস ই ভিতরে অল দিস ফলস উইদিন দ্য ক্লাস ই, সো এইগুলা আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে যে এইটা পারমিটেড ইউজটা কী। এবং আমি যেটা আমাদের ক্লায়েন্টকে আমি সবসময় সাজেস্ট করি, যখন এই ধরনের কোনো ডিসকাশনে যান, দে হ্যাভ টু আস্ক ল্যান্ডলর্ড টু প্রোভাইড সাম এভিডেন্স দ্যাট দে গট পারমিশন ফ্রম দ্য লোকাল কাউন্সিল দ্যাট দিস সেম প্রিমিসেস ক্যান বি ইউজড অ্যাজ এ ক্লাস ই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ল্যান্ডলর্ড আপনাকে পারমিটেড ইউজ ই হিসাবে দিছে, ঠিক আছে। এখন দেখা গেছে কাউন্সিলের এখানে এটার কোনো পারমিশন নাই। আচ্ছা, হ্যাঁ, যেমন আপনাকে আনঅথরাইজড, যেমন আপনাকে ল্যান্ডলর্ডের কিন্তু আছে, ল্যান্ডলর্ড বলতেছে আমি তোমাকে লিজ দিছি, তুমি ইউজ করতে পারবা A3, বাট কাউন্সিল থেকে আপনার ওইখানে রেস্টুরেন্ট চালানোর জন্য আপনার কোনো পারমিশন নাই। হ্যাঁ, এটা হয়তো রেস্ট্রিকশন আছে, ইউ ডোন্ট নো। এইটা ওখানে যদি একটা ক্লজ থাকে যে উইথ দ্য কনসেন্ট অফ দি ল্যান্ডলর্ড ইউ ক্যান ডু ইট, না, এখানে ল্যান্ডলর্ডের কনসেন্ট হচ্ছে আমি ল্যান্ডলর্ড লিজ দিতেছে, তুমি আমার প্রিমিসেস ইউজ করতে পারবা A3, ওকে, হ্যাঁ, বাট A3 সে পারমিশন দিতেছে, বাট এটা স্টিল subject to having permission from the council as well. কাউন্সিলের পারমিশন আছে কিনা, যেমন একটা আপনার ধরেন একটা কর্নার শপ, হ্যাঁ, এখানেও তো আপনি রেস্টুরেন্ট হিসাবে ইউজ করতে পারবেন না, কাউন্সিলের হয়তো রেস্ট্রিকশন আছে, ইউ ডোন্ট নো। কারণ আপনার এক্সপেকটেশন হচ্ছে আমি এই শপ নিয়ে রেস্টুরেন্ট করে দিব, ল্যান্ডলর্ড আমাকে পারমিশন দিছে A3 ইউজ করার জন্য, কিন্তু এইটাও আপনি করতে পারবেন না। আপনার কাউন্সিলের রেকর্ড দেখতে হবে ওই বিল্ডিংটা এই পারপাসে তারা পারমিশন দিছে কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো বর্তমানে আপনার এইটা আপনার যেমন ইউজার ক্লাসেস যেগুলো আছে, আপনার পারমিটেড ইউজার যেগুলো আছে সবগুলা ফলস উইদিন দ্য ক্লাস ই। সেই ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছে, অনেকে এখন দেখা যাচ্ছে যে আপনার A1 যে সবগুলো ছিল এগুলো A3-তে কনভার্ট হয়ে যাচ্ছে এই চেঞ্জেসের ফলে ফ্রম 2020। তাহলে এটা তো টেনেন্টের জন্য একটা সুখবর, বাট স্টিল ইট ইজ I would say before they get into any contract or any formal commitment, they should check this beforehand. ওকে, দর্শক আপনারা শুনলেন যে শফি ভাই বলছেন যে আপনারা যখন কোনো নিউ কন্ট্রাক্টে যাবেন, অর্থাৎ কোনো নতুন লিজ নিতে যাবেন, তখন বিভিন্ন জিনিস দেখার পাশাপাশি সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার পারমিটেড ইউজ আছে কিনা, অর্থাৎ আপনি যে কারণে আপনি স্পেসটা নিচ্ছেন, এই বিজনেস স্পেসটা আপনি ইউজ করতে চাচ্ছেন, সেই ইউজের অনুমতিটা সেই কন্ট্রাক্টে আছে কিনা আপনি সেটা দেখে নেবেন। এবং অবশ্যই নিজে যদি বুঝতে না পারেন, অবশ্যই আপনি প্রপার লিগ্যাল অ্যাডভাইস নেবেন এবং কোনো না কোনো সলিসিটরের সাথে কথা বলে একদম কনফিডেন্ট হয়ে সাইন করাটাই হচ্ছে সবচেয়ে বেশি মানে বুদ্ধিমানের কাজ। নয়তো দেখা যাবে যে আপনি যে কারণে আপনি বিজনেস স্পেসটি নিচ্ছেন, আপনি আপনার সেই বিজনেসটি আসলে গ্রো করতে পারছেন না, শেষমেশ দেখা যাবে সেটিকে আপনার আবার মানে একটা কী বলা যায় ফেইলিয়ারের মুখ দেখতে হবে। সেটি যেন না হয় সেই জন্য আমাদের আজকের এই আয়োজন, আপনারা দেখতে থাকুন। শফি ভাই, আমরা কথা বলছিলাম পারমিটেড ইউজ নিয়ে, আমরা কথা বলছিলাম রেন্ট রিভিউ নিয়ে। রেন্ট রিভিউর কথা যদি বলি, যে এখানে একটা থাকে যে একটা মনে করুন যে একটা লিজ 20 বছরের জন্য নেওয়া হয়েছে এবং লিজের কন্ট্রাক্টে দেওয়া আছে যে মানে এভরি 5 ইয়ার্স তার রেন্ট রিভিউ করতে হবে। সেই রেন্ট রিভিউটা আসলে কীভাবে কাজ করে? ধন্যবাদ আপনাকে। এখানে এটা দেন এগেইন আপনার ওই ল্যান্ডলর্ড এবং টেনেন্ট যদি আপনার কী ধরনের এগ্রিমেন্টে তারা আসেন বা লিজে কী ধরনের এগ্রিমেন্ট ওনারা তৈরি করতে চাচ্ছেন। সো কিছু কিছু রেন্ট রিভিউ আছে যেগুলো আমরা দেখতে পাই যে এখানে প্রিসাইসলি বলা আছে যে এটা ধরেন 5 বছর পরে 10% ইনক্রিজ হবে, অথবা 5 বছর পরে 5% ইনক্রিজ হবে। কেউ কেউ আবার ফিগারটা লিখে দেন, যেমন এখন হচ্ছে আপনার ইয়ারলি 20,000 ফ্রম আফটার ধরেন 2030-তে এটা হয়ে যাবে 30,000। সো এটা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে এটা ওপেন থাকে যে এভরি 5 ইয়ার্স রেন্ট রিভিউ হবে। এখন রেন্ট রিভিউ কীভাবে হয়,
নর্মালি যদি এখানে কোনো প্রিসাইজ অ্যামাউন্টে উল্লেখ না করা হয় তাহলে কিভাবে করা হবে, যেটা ওপেন মার্কেটে থাকে, ওপেন মার্কেট, হ্যাঁ, তখন আপনার রেন্ট রিভিউর জন্য ল্যান্ডলর্ড হয়তো প্রপোজ করবে। এখন টেনেন্ট যদি এগ্রি হয়ে যায় দ্যাটস ভেরি গুড, ইফ নট তারা ইন্ডিপেন্ডেন্ট একজন সার্ভেয়ার অ্যাপয়েন্ট করবেন এবং সার্ভেয়ার ওনার এজ এ আরবিট্রেটর হিসাবে কাজ করবেন এবং আরবিট্রেটরের যে রুলসগুলো আছে এটা ওনার জন্য অ্যাপ্লিকেবল হবে। আই থিঙ্ক 1994 ও 1990s। সো আরবিট্রেটর আপনার এটাকে কনসিডার করবেন এটার মার্কেট রেন্টটা কী, সো এইটা ডিসাইড করে এইটার মাধ্যমে নির্ধারণ হবে যে রেন্টটা কী হবে। সো এভরি 5 years, নর্মালি এভরি 5 years রেন্ট রিভিউ হয়ে থাকে। আচ্ছা, যদি এটা এরকমই হয়ে থাকে তাহলে এই যে মনে করেন যে মানুষটা লিগ্যাল টার্মগুলোর সাথে এতটা পরিচিত না, সে জানে না, তার জন্য এটা অনেক বড় একটা টেনশন, তাই তো? যে এভরি 5 years সে কী করে কতখানি রেন্ট আসলে বাড়বে, কারণ সেই সময়টা দেখা গেল যে তার বিজনেস যে কারণে সে নিয়েছিল অতটা সে সাকসেসফুল হতে পারেনি, তখন তার কি এখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ আছে? নো, এখন লিজ থেকে বাইর হওয়া হচ্ছে, কেউ যদি আপনার লিজটা নেন 20 years, আইদার সে এটাকে ট্রান্সফার করতে হবে টু এ নিউ টেনেন্ট, অথবা উনিকে রেন্ট দিয়ে যেতে হবে, না অথবা ফরফিটারে চলে যেতে হবে, উনি যদি অ্যাসাইনমেন্ট করে দিতে পারেন, অ্যাসাইনমেন্ট করে অথবা রেন্ট যদি না দিতে পারেন হয়তো ল্যান্ডলর্ড ওনাকে বাইর করার জন্য আপনার প্রসেসটা শুরু করে ফেলবেন। সো এখানে আপনার যদি ব্রেক ক্লোজ না থাকে, এখন দেন আই থিঙ্ক ইউ উইল আস্ক মি অ্যাবাউট দ্য ব্রেক ক্লোজ। সো এখন ব্রেক ক্লোজটা কি? ব্রেক ক্লোজ হচ্ছে আপনার লিজে আমরা যেটা দেখি একটা আপনার একটা ক্লোজ থাকে ব্রেক ক্লোজ হিসাবে, ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লোজ। এখানে ধরেন একটা নির্ধারণ ব্রেক ক্লোজ থাকে, ধরেন ফর এক্সাম্পল 20 years লিজের ভিতরে আপনি 8 yearsের একটা ব্রেক ক্লোজ দিলেন, যে 8 yearsের পর ইদার পার্টি এই লিস্টটাকে ভাঙতে পারে। 8 years তো অনেক লম্বা সময়, আমি এমনও লিস্ট দেখেছি যেখানে 3 years পর ব্রেক ক্লোজ থাকে, 5 years পর থাকে, এবং যত বেশি থাকবে ততই আপনার টেনেন্টের জন্য সেটা ফেভারে যাবে। নট নেসেসারিলি, অনেক ক্ষেত্রে দেখা যায় ব্রেক ক্লোজ ইজ ওপেন ফর বোথ পার্টি টু টার্মিনেট দ্য লিজ। সো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ল্যান্ডার মাইট টেক অ্যাডভান্টেজ অফ ইট। সো এটা ডিসাইড করতে হবে ওনাদের বিজনেস কীরকম, ওনাদের বিজনেসের বিজনেস মডেলটা কীরকম, ওনারা কী রকমের বিজনেস রান করতে চাচ্ছেন, কী এম নিয়ে কাজ করতেছেন। কারণ ওনারা যদি দীর্ঘস্থায়ী চিন্তা করেন তাহলে ওনারা ব্রেক ক্লোজ নাও নিতে পারেন, অথবা কেউ কেউ ব্রেক ক্লোজ 5-6 years রাখেন, দেখতে চান যে আমার হচ্ছে কিনা, যদি না হয় আমি এটা লিজ সারেন্ডার করে চলে যাব। সো ইট ডিপেন্ডস। আসলে সত্যিকার অর্থে আমরা ল্যান্ডলর্ড টেনেন্টস অ্যাক্টের ভিতরে মানে যেগুলো হয় এগুলো আমরা যেটা দেখি এটা হচ্ছে মিউচুয়াল এগ্রিমেন্ট। কীভাবে উনি দেখেন ওনার নিজের বিজনেস কীভাবে রান করতে যাচ্ছেন। একজন সচেতন বিজনেসম্যান যারা থাকেন তারা নিজের অবস্থান চিন্তা করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নির্ধারণ করে থাকেন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে লিজ এগ্রিমেন্টে আসলে যে ধরনের টার্মসগুলো থাকে ওই টার্মসগুলো কন্ট্রাক্ট ল, আমরা যেটা কন্ট্রাক্ট ল বলি সেটা দ্বারা আসলে এই পুরো কমার্শিয়াল লিজটা গভর্ন হয়। সো আপনারা যদি ডিউ ডিলিজেন্স না যান অ্যাজ এ টেনেন্ট হিসাবে, তাহলে এটা দেখা যাবে যে শেষ পর্যন্ত আপনাদের ফেভারে নাও থাকতে পারে। সো যে কোনো লিজ সাইন করার আগে, যে কোনো কন্ট্রাক্টে যাবার আগে আপনারা অবশ্যই প্রত্যেকটি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন। যদি বুঝতে না পারেন আপনি সলিসিটরের সাহায্য নেবেন, এবং লিজগুলো যে টার্মসগুলো থাকে এগুলোতে আপনাদের সবসময় স্টাক থাকতে হবে তাও নয়, আপনি নেগোশিয়েট করে নিতে পারেন শুরুতেই। এবং দেখা যায় যে কোনো কারণে যদি আপনার যে ইন্টেনশন যে একটা বিজনেস আপনি দাঁড় করাবেন সেখানে যদি আপনার মনে হয় যে আপনি কোনো কারণে সাকসেসফুল হচ্ছেন না, তাহলে সেখান থেকে কী করে বেরিয়ে আসা যায় সেই নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। এখন আমি যাব যে ওনার কাছে, যে উনি যে সারেন্ডার একটি শব্দ বলেছেন, সেই আসলে সারেন্ডার বলতে কী বোঝে এবং সেটি কীভাবে ওয়ার্ক করে। শাফি ভাই, যদি একটু সারেন্ডার নিয়ে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। সারেন্ডার অফ এ লিজ এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে। ফর এক্সাম্পল ধরেন এরকম একটা লিজ দেওয়া হয়েছে এবং সিচুয়েশনটা এরকম যে উনি লিজ বিক্রি করতে চাচ্ছেন, এবং যারা এটা লিজ নিতে চাচ্ছেন ওনারা চাচ্ছেন না, আমরা চাচ্ছি আমাদেরকে নতুন করে লিজ দিতে হবে। ফর এক্সাম্পল অর্থাৎ ওনারা শর্ট পিরিয়ডটা চাচ্ছেন আর লম্বা সময়, মনে করেন 20 ইয়ার্সের একটা লিজ আছে, 20 ইয়ার্স টার্মস, এর ভিতরে 18 বছর চলে গেছে, 2 বছর আছে। এখন নতুন যে টেনেন্ট উনি চাচ্ছেন না, আমি 2 বছরের নিব না, তুমি গ্রান্ট অফ এ নিউ লিজ দাও। সেই ক্ষেত্রে যে এক্সিস্টিং টেনেন্ট থাকবেন উনি উনার লিজটা সারেন্ডার করতে হবে। হ্যাঁ, সারেন্ডারের প্রক্রিয়া অ্যাজ ইফ জাস্ট গিভিং দিস লিজ ব্যাক টু দ্য ল্যান্ডলর্ড অ্যান্ড ল্যান্ডলর্ড উইল গ্রান্ট এ নিউ লিজ টু দ্য নিউ টেনেন্ট। সো প্রসেস হচ্ছে এখানে একটা ডিড সাইন করতে হয় সারেন্ডারের জন্য, এবং সাইন করে ওইটা ল্যান্ডলর্ডকে দিতে হয়, এবং সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ড যে আগে যে লিস্টটা আছে এটা ক্লোজ করে ফেলে এবং HM ল্যান্ড রেজিস্ট্রিতে অ্যাপ্লাই করেন এটাকে রিমুভ করার জন্য টাইটেল থেকে। সো দিস ইজ দ্য প্রসেস। সো সেই ক্ষেত্রে যে টাইটেলটা থাকে ওইটা কমপ্লিটলি হয়ে যায়, এবং এটা সাধারণত সিমুলটেনিয়াসলি হয়।
যখন এই ধরনের সারেন্ডার করা হয় এবং আরেকজন টেনেন্ট এটা কিনতে চাচ্ছেন, এটা সিমুলটেনিয়াসলি করা হয়, একটা লিজ ক্লোজ হয় আর একটা লিজ দেওয়া হয় এরকম। কারণ প্রপার্টি তো সেম থাকে, সেটা সারেন্ডার হলো, এটা নতুন লিজ হিসেবে নতুন টেনেন্টের কাছে এটা চলে গেল, কিন্তু ইন দ্য মিন টাইম এই যে সে 2 বছর আগে তার লিজটা সারেন্ডার করতে যাচ্ছে ফর এক্সাম্পল, তাহলে এই ক্ষেত্রে তাকে কোনো ইনসেন্টিভ দিতে হয় ল্যান্ডলর্ডকে? নো, নট নেসেসারিলি, যেহেতু সে বিক্রি করতে চাচ্ছে এটা। দেন এগেইন এখন ল্যান্ডলর্ড যদি এগ্রিমেন্টে না আসে যে আমি নিউ লিজ দিব না, আমি জাস্ট এটাকে এক্সটেনশন করব, সেই ক্ষেত্রে ওই যে টেনেন্ট কিনতে চাচ্ছেন তার ওনার জন্য কিন্তু কোনো অপশন নাই। হ্যাঁ, ল্যান্ডলর্ড যদি আপনাকে নিউ লিজ না দেয় সেই ক্ষেত্রে তো কোনো অপশন নাই, সেক্ষেত্রে ওনাকে 2 ইয়ার্সটা নিতেই হবে, কন্টিনিউ করতেই হবে। সেক্ষেত্রে উনি কন্টিনিউ করবেন, অথবা ওনার যে নিউ টেনেন্ট আসবে সেও হয়তো ট্রান্সফার অফ লিজ অ্যাসাইনমেন্ট করে নিয়ে উনি কন্টিনিউ করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ল্যান্ডলর্ড একটা বড় ভূমিকা আছে, তাকে এগ্রি করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কথা বললাম রেন্ট রিভিউ নিয়ে, আমরা কথা বললাম ব্রেক ক্লজ নিয়ে, আর কোনো কিছু অ্যাড করতে চান? দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওপেন লিজ অ্যান্ড ক্লোজ লিজ। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, আপনার একটা লিজের এটা ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট। সো ওপেন লিজ বলতে আমরা যেটা বুঝি যে এন্ড অফ টার্ম এটা আপনার ল্যান্ডলর্ড আমার এটা রিনিউয়েবল লিজ, ফর এক্সাম্পল এটা রিনিউয়েবল লিজ, সেটা হচ্ছে ওপেন লিজ। ক্লোজ লিজ হচ্ছে যেটা রিনিউয়েবল না। ক্লোজ লিজ বলতে আমরা যেটা বলি এক্সক্লুশন অফ আপনার সেকশন 18 to 28 ও 24 to 28 অফ ল্যান্ডলর্ড টেনেন্ট অ্যাক্ট 1954, এটা যদি এক্সক্লুডেড হয়ে যায় তখন সিকিউরিটি টেনারটা থাকে না। সো ওই যে আপনার রিনিউয়াল হবে এন্ড অফ দ্য টার্মস, ফর এক্সাম্পল 20 ইয়ার্সের জন্য আছে, এবং 20 ইয়ার্সের পরে এটা যে রিনিউ হবে এটার কোনো গ্যারান্টি নাই যদি এটা এক্সক্লুশন হয়ে যায়, মানে ক্লোজ লিস্ট হয়ে যায়। সেই ক্লোজ লিস্টটা হয় কি করে, একটা ওপেন লিস্ট কি করে ক্লোজ লিস্ট হয়ে যায়? ওপেন লিজ হচ্ছে যেটা আপনার এই যে আপনার সেকশনগুলো বললাম, এটা একটু লিগ্যাল টার্মও হয়ে যায় আমাদের দর্শকের জন্য। সো ওপেন লিজে আপনার সিকিউরিটি টেনার, সো এই জায়গায় 1954 অ্যাক্টের যে প্রভিশনগুলো আছে কীভাবে এক্সটেনশন করা হবে, এটা যদি এক্সক্লুশন না হয় দ্যাট ইজ ওপেন লিজ। যদি এক্সক্লুডেড করে ফেলা হয় তাহলে এটা ক্লোজ লিজ, মানে কন্ট্রাক্টেড আউট যদি করে ফেলা হয়। হ্যাঁ, আচ্ছা। সো ওপেন লিজের বেলায় যেটা হয় এন্ড অফ দ্য টার্ম ল্যান্ডলর্ড ইজ বেসিক্যালি obliged to renew the lease, but there are some conditions where landlord still can decline to renew the lease. There are some situations where landlord can decline to renew the lease, but open lease is more security for the tenant. এবং যে টেনেন্ট ওইটা যদি কিনতেও চান তার জন্য সিকিউরিটি, কারণ এন্ড অফ টার্ম এটা রিনিউ হওয়ার চান্সেসটা বেশি। হোয়ারএজ ক্লোজ লিজে এখানে কিন্তু ওই 20 ইয়ার্সের পরে ইউ হ্যাভ ল্যান্ডলর্ড উইল টেক দ্য প্রপার্টি। সো দিস ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন দিস টু। সো ওয়েন এভার আমাদের ক্লায়েন্ট যারা আপনার কোনো ল্যান্ডলর্ডের সাথে এগ্রিমেন্টে যান অথবা কোনো একটা এক্সিস্টিং লিজ কিনতে চান, আমি জানি আপনি ওটা পরবর্তীতে আসবেন, সেই ক্ষেত্রে ওনাদেরকে এই জিনিসটা অবশ্যই দেখতে হবে, এটা ওপেন লিজ না ক্লোজ লিজ। যদি ক্লোজ লিজ হয় সেটা হয়তো আপনার ল্যান্ডলর্ড রিনিউ না করতে পারে। ওপেন লিজ হলে ল্যান্ডলর্ড অনেকটা আপনার একটা অ্যাসিওরেন্স আছে যে ল্যান্ডলর্ড হয়তো এটা রিনিউ করবে এবং আপনি বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন। আমরা যদি আমাদের ইয়ে থেকে দেখি, কেউ একজন কিন্তু বিজনেস সেট আপ করতে গেলে প্রচুর পয়সা ইনভেস্ট করেন এবং উনি হয়তো এটা চিন্তা করেন না যে আমি এটা লং রান করব না। অনেকেই আছে আমি 20 ইয়ার্সের লিজ নিছি, এটা আমি কন্টিনিউ করব, মেবি আফটার 20 ইয়ার্স ইফ ইট ইজ এ সাকসেসফুল বিজনেস নো ওয়ান ওয়ান্টস টু চেঞ্জ দেয়ার প্রিমিসেস। কেউই প্রিমিসেস চেঞ্জ করতে চায় না। সো প্রিমিসেস যদি চেঞ্জ না করতে চায় সেক্ষেত্রে তাকে ওই এক্সটেনশনের দিকে যেতে হবে। সেজন্য ওপেন লিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং বিক্রি করার বেলায় আপনার যদি একটা লিজ থাকে, ধরেন ক্লোজ লিজ, ধরেন আপনার একটা ক্লোজ লিজ আছে, ওইটা যদি আপনি বিক্রি করতে যান, আই উইল বি লেস ইন্টারেস্টেড বিকজ আমি ক্লোজ লিজ নিয়ে ভবিষ্যতে আমি স্টাক হয়ে যাব। হ্যাঁ, সেক্ষেত্রে আমি অ্যাজ এ বায়ার, অ্যাজ এ আপনার নিউ টেনেন্ট, আই উড এক্সপেক্ট টু হ্যাভ এ ওপেন লিজ সো দ্যাট আই উইল হ্যাভ মোর সিকিউরিটি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে ল্যান্ডলর্ড এবং টেনেন্টের যে রাইটসগুলো এবং রেসপন্সিবিলিটিসগুলো উনি এক্সপ্লেন করছিলেন সিকিউরিটি অফ টেনিওর অর্থাৎ ওপেন লিজ এবং ক্লোজ লিজ নিয়ে। যদি কোনো একটা লিজ যদি আপনারা নিয়ে থাকেন এবং সেই লিজ যদি বলা থাকে যে ওপেন লিজ, তাহলে দেয়ার ইজ এ চান্স that আপনারা সেটিকে রিনিউ করতে পারবেন, বাট অটো রিনিউয়াল কখনোই হয় না, আপনাকে একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। আর যে ক্লোজ লিজের কথা বলা হয়েছে, যে ক্লোজ লিজ যদি হয়ে থাকে তাহলে সেটা যে আপনি হয়তো রিনিউ নাও করতে পারেন। হ্যাঁ, বাট সিকিউরিটি অফ টেনিওর যে কথাগুলো, যে সেকশনগুলো আপনি বলেছেন, সেই সেকশন আন্ডারে বলা হচ্ছে যদি ল্যান্ডলর্ড কন্ট্রাক্টেড আউট করে থাকে আপনাকে, তাহলে আপনার পক্ষে সেটি আর রিনিউয়াল যাওয়া সম্ভব নয়। সো আপনারা অবশ্যই সেটি কেয়ারফুল থাকবেন এই ব্যাপারে, দেখে নেবেন লিস্টে ভালো করে। শাফিক ভাই, আপনার কাছে কি মনে হয় যে সিকিউরিটি টেনিওর থাকার পরেও
বা কি বলা যায় যে ওপেন লিজ থাকার পরেও কি একজন টেনেন্ট আসলে খুব সেফ বা খুব সার্টেন থাকতে পারে যে আসলে তার লিজটা পরবর্তীতে এক্সটেন্ডেড হবে? ধন্যবাদ আপনাকে আপনার এই কোয়েশ্চেনের জন্য। এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড ভেরি কমপ্লিকেটেড কোয়েশ্চেন আই উড সে। ওপেন লিজের বেলায় ল্যান্ডলর্ড স্টিল হ্যাজ পাওয়ার টু টার্মিনেট দ্য লিজ, রাইট? এটা নট নেসেসারিলি যে ল্যান্ডলর্ড আপনার রিনিউ করবে। ফর এক্সাম্পল, ল্যান্ডলর্ড যদি বলে আমি এটা রিফারবিশমেন্ট করবো, আমি প্রপার্টিটা রিফারবিশ করে রিকনস্ট্রাক্টেড করবো, সেক্ষেত্রে সে কিন্তু আপনার রিনিউ করতে বাধ্য না। সো এটা এই প্রসেসে সে আগাতে পারে, সে সেকশন 25 নোটিশ দিতে পারে। এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন ল্যান্ডলর্ড আপনার টেনেন্টকে দেওয়া হয়েছে, এন্ড অফ টার্ম তাকে যেভাবে দেওয়া হয়েছে সে সেইভাবে প্রপার্টিটা ফেরত দেবে বা এই কন্ডিশন। এখন যদি কন্ডিশনটা খুবই খারাপ হয়, সে কিন্তু এই আপনার ডিক্লাইন করতে পারে রিনিউটা অন দ্য সেম বেসিস, যে এটার অবস্থা ভালো না, আমি রিফারবিশ করবো, রিকনস্ট্রাক্টেড করবো, সেক্ষেত্রে সে রিনিউ নাও করতে পারে। সো অনেকে মনে করেন ওপেন লিজ দ্যাট মিনস এটা গ্যারান্টেড একেবারে যে ল্যান্ডলর্ড আমাকে রিনিউ করে দিবেন, দ্যাট নট নেসেসারিলি দ্য কেস। এটা ডিপেন্ড করে ল্যান্ডলর্ডের ইয়ের উপর, বিল্ডিংয়ের সার্কামস্টেন্সেস উপর। এখন যদি একটা বিল্ডিং দেখা যায় এটা পড়ে যাচ্ছে বা আপনার পুয়ারলি মেনটেইন, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ড কিন্তু এই অ্যাপ্রোচটা নিতে পারবে। সেই ক্ষেত্রে টেনেন্টকে হয়তো এটা উনি ডিসপিউট করতে পারেন, কোর্টে যেতে পারেন, বা টু বি ভেরি অনেস্ট, ইফ দ্যার ইজ এ ইস্যু লাইক দ্যাট, আপনার রিকনস্ট্রাকশনের ইস্যু, রিফারবিশমেন্টের ইস্যু, সেই ক্ষেত্রে টেনেন্ট অনেক মানে তেমন কোনো কিছু করতে পারবেন না। সো এটা দেন এগেন এটা আমাদের ক্লায়েন্টের উপরেও পড়ে, ওনারা কীভাবে ওই প্রপার্টিটাকে লুক আফটার করবেন, রিফারবিশমেন্ট কীভাবে করবেন। এখানে আপনার ক্লোজ থাকে যে ওনারা কীভাবে এটাকে মেনটেন করবেন। রিপেয়ার ক্লজ অনুসারে আমরা দেখি যে ফুল রিপেয়ার অব্লিগেশনটা অনেক সময় শুধু ক্লায়েন্টেরই থাকে, মানে আই মিন আমাদের টেনেন্টের থাকে। আর যদি সেটা না থাকে তাহলে রিপেয়ার ক্লজটা আসলে কার কতখানি অব্লিগেশন সেটা বোঝা যায় কিভাবে? এটা আমরা শুরুতেই বলছিলাম, দিস ইজ এ এগ্রিমেন্ট বিটুইন ল্যান্ডলর্ড এন্ড টেনেন্ট। সো এখানে যদি রিপেয়ার যে হার্ড এন্ড ফাস্ট কোনো রুলস নাই, হ্যাঁ, এটা কি এগ্রিমেন্ট আছে। সো নর্মালি রিপেয়ারের আপনার অব্লিগেশন আপনার ইয়ে থাকে, টেনেন্টের উপর থাকে, ইনসাইডের ইয়ে থাকে। আবার দেখেন এখানে অনেক কন্ডিশন থাকে, যেমন সাইনবোর্ড, ভিতরে সাইনবোর্ড লাগাতে পারবেন না, আপনার কালার চেঞ্জ করতে পারবেন না, এই ধরনের অনেক কন্ডিশন আমরা অনেক লিজে দেখতে পাই। সো মেইনলি আমরা যদি পুরোনো লিজগুলোতে যাই, দেখবেন তাদের কিছু স্পেসিফিক কন্ডিশন আছে যে তুমি কিছু জিনিস তুমি করতে পারবে না, কিছু অনেক বেশি। সো এখানে লিবার্টিটা অনেক কম, বাট ল্যান্ডলর্ড অলওয়েজ এক্সপেক্ট আপনাকে যে স্টেজে যে কন্ডিশনে প্রপার্টিটাকে দেওয়া হয়েছে সেই কন্ডিশনটা মেনটেন করা, এইটা হচ্ছে ল্যান্ডলর্ডের অব্লিগেশন। ওকে, আমাদের একটা কলার আছে, আমরা কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার একটা বাড়ি রেন্ট দিয়েছিলাম, কিন্তু আমি আপনার নামটা শুনতে পাইনি ভাইয়া। জি, আমার একটা বাড়ি ভাড়া দিয়েছিলাম। জি, কিন্তু ও যাইতে চায়, কি করবে বুঝতে পারছেন না? আপনি শুনতে পাচ্ছেন? বুঝি নাই আপনার প্রশ্ন, আর একটু ক্লিয়ার করে কি বলবেন? হ্যাঁ, শুনেন, আমার একটা বাড়ি ছিল, বাড়ি করে ভাড়া, জি, আমি টেনেন্টকে পড়াইতে চাইতেছি, ও টেনেন্ট যাইতে চাইছি। জি, তো আমি কি করব, কি পন্থায় যাবো? আমি যদি আমার ইচ্ছা হলো বিক্রি করে দেবো। আচ্ছা, আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম সাইদ। ওকে, শফিক, আপনি শুনেছেন প্রশ্নটি, তাই না? সাইদা বলছে যে ওনার একটা বাড়ি আছে, সেই বাড়িতে একজন টেনেন্ট আছে, উনি চাচ্ছেন যে টেনেন্টকে চলে যেতে বলতে, বাট ওনারা যাচ্ছেন না, উনি এখন বিক্রি করতে যাচ্ছেন বাড়িটি, কি করতে পারেন? আমার ফ্রেন্ড আসলে সত্যি করতে আমি এটাকে অ্যাডভাইস দিতে পারবো না, বিকজ আই ডোন্ট ডু হাউজিং ল। এটা আপনার হাউজিং ল ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ম্যাটার্স। বা আপনাকে যেটা বলবো, এটা আমি এক্সপার্টিস না অন দিস টপিক। এটা আমি হয়তো এটাকে কি বলে আপনাকে এইটা সাজেস্ট করতে পারি, আপনি কোনো হাউজিং ল যারা করে তাদের সাথে একটু যোগাযোগ করতে। আপনার সম্ভবত সেকশন 8 বা সেকশন 21 নোটিশ দিতে হবে আপনার টেনেন্টকে ইভিক্ট করার জন্য। আমরা এখানে কথা বলতে পারি সাইদ ভাই, আসলে আমরা আজকে আলোচনা করছিলাম কমার্শিয়াল লিজ নিয়ে। আপনি যে প্রশ্নটি করেছেন বা আপনার যে এখন সিচুয়েশন, ওটা আসলে আমাদের আজকের কমার্শিয়াল লিজের এই টপিকের উপর পড়ে না। পরবর্তীতে আমরা যদি কোনো হাউজিং ম্যাটার নিয়ে আমরা কথা বলি, আমরা যখন এভিকশন নিয়ে কথা বলি, আপনি আমাদের সেই অনুষ্ঠানটি দেখে ওখানে প্রশ্নটি রাখতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা অন্যান্য কলারদেরও কল এক্সপেক্ট করছি। আপনারা যারা কল করতে চান, আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, প্লিজ সেই নাম্বার আপনারা কল করে আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন আপনাদের লিগ্যাল ইস্যুস নিয়ে। শাফি ভাই, উই হ্যাভ অ্যানাদার কলার। জি, হ্যালো কলার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি বলেন। আমার নাম রানী। আই এম সরি। রানী রানী জানি, জি বলুন। আমি একটা রেন্টি বাসায় থাকি। একটু ক্লিয়ার করে বলবেন, একটু লাউডলি বলবেন প্লিজ। আমি একটা রেন্টি বাসায় থাকি। আপনি একজন রেন্টের বাসায় থাকেন, জি, তারপর? তারপর মানে যেটা ফ্ল্যাট ল্যান্ডলর্ড আছে, তো আমার কিচেনে কিছু প্রবলেম। তখন এই প্রবলেমের কথা কইলাম, হ্যাঁ ইয়া দেখলো, দেখার পরে আর লাগাইয়া দেয় না। উডের ওয়ার্ডরোব আছে, পানি পড়িয়ে একটু নষ্ট হয়ে গেছে। আপনি আবার বলুন, আমি আসলে বুঝতে পারিনি। আপনি একটা রেন্টেড হাউসে থাকেন, তারপরে কি হলো? আমার কিচেন কি, সরি আবার কিচেনটা উডের ওয়ার্ডরোব উডের ওয়ার্ডরোব, উডের, হ্যাঁ উডের পানি পড়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখন ল্যান্ডলর্ডে বললে লাগাইয়া দেয় না। আচ্ছা, ওকে, আমরা আমাদের রিপেয়ার ক্লজের মধ্যে পেলাম। না, এটা দেন এগেইন ইজ আ পার্ট অফ হাউজিং ল। থ্যাংক ইউ কলার, আপনি শুনতে থাকুন আমাদেরকে। আচ্ছা, এটা হাউজিং ল এর পড়ছে। আচ্ছা, আমরা আসলে আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আমরা কথা বলছিলাম কমার্শিয়াল লিজ নিয়ে। যারা শপ, রেস্টুরেন্ট, ক্যাফে, ওয়্যার হাউস এগুলো আসলে মানে লিজ নিতে চান, তাদের জন্য যে রাইটস, লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটিস কী কী বা কী কী স্টেপস তারা ফলো করবেন, কোন কোন টার্মসগুলো ওনারা দেখবেন, এইসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের সেকেন্ড কলারও কোয়েশ্চেন করেছেন হাউজিং ল নিয়ে। তো আপনাকে যেটি বলবো যে আপনি আপনার এজেন্সির সাথে কথা বলুন, আমার মনে হয় সেটি সবচেয়ে বেশি কি বলা যায়, ফ্রুটফুল হবে। আপনারা শুনতে থাকুন আমাদেরকে। শাফি ভাই, জি, আমার মনে হয় যে আমরা যে বিষয়ে কথা বলছি, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি যে আপনার কাছে কি এমন কোনো ক্লায়েন্ট এসেছে যে সে কোনো একটা কন্ট্রাক্ট হয়তো সাইন করে ফেলেছে, কিন্তু কোনো উইদাউট এনি লিগাল অ্যাডভাইস, ঠিক আছে, দেন আপনার কাছে এলো যে আমি তো কন্ট্রাক্ট সাইন করে ফেলেছি, এখন আমার হচ্ছে এই টার্মস, সো সেই টার্মগুলো থেকে কি বের হওয়ার বা তার ফেভারে নিয়ে যাওয়ার কোনো উপায় আছে? ধন্যবাদ আপনাকে। এখন নর্মালি যেটা হয়, তারা যদি আপনারা কোনো ইনফর্মাল কন্ট্রাক্টে যান, এটা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাক্ট, কারণ এখানে কোনো লিজ ড্রাফট করা হয় নাই, লিজ দেওয়া হয় নাই। যদি কেউ লিজ ড্রাফট হয়ে যায়, কন্ট্রাক্টে সাইন করে ফেলেন, সেই ক্ষেত্রে হ্যাঁ উনি বাউন্ড। বা নর্মালি এই ধরনের সিচুয়েশন হয় না, কারণ the landlord will not grant a new lease unless আপনার solicitor get involved in this matter. So সেই ক্ষেত্রে এটার হওয়ার সম্ভাবনা খুবই কম। ইনফর্মাল কিছু এগ্রিমেন্ট আমরা দেখতে পারি অনেক সময়, যে এটা অনেক সময় যারা এক্সিস্টিং আপনার টেনেন্ট আছেন, ওনাদের সিকিউরিটির জন্য বলে দেখেন যে ইউ হ্যাভ টু গিভ এ ডিপোজিট অর সামথিং লাইক দ্যাট। বাট এটা দেখেন, এটা হচ্ছে বিটুইন দেমসেলভস। তো যদি এরকম হয়, এবং তাদের কন্ডিশন কি, ওইটার উপর ডিপেন্ড করবে তাদের কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। সো দ্যাট ফলস উইদিন দ্য কন্ট্রাকচুয়াল সাইড অফ দ্য কন্ট্রাক্ট ল। ভার্বাল কন্ট্রাক্ট অথবা ইনফর্মাল যদি বা ফর্মাল কন্ট্রাক্ট ওনারা করেন, যেমন অনেকে দেখা যায় যে আপনারা ওইটা ডিপোজিট এগ্রিমেন্ট একটা করেন, যে আমাকে ডিপোজিট দেওয়া হচ্ছে £5,000 ফর দিস লিজ টু বি ট্রান্সফার টু মি, রাইট? সেক্ষেত্রে একটা এগ্রিমেন্ট করে ফেলেন, দে আর বাউন্ড উইথ দ্য terms and conditions they agreed basically on that particular contract. But আমাদের কাছে যখন আসেন, তখন আমাদের কাছে আসেন লিজটা কীভাবে ট্রান্সফার হবে। হ্যাঁ, এখানে ধরেন কোনো একটা বিজনেস ট্রান্সফার হচ্ছে, সেই ক্ষেত্রে বিজনেসের কিছু এগ্রিমেন্ট থাকে। ল্যান্ডলর্ডের সাথে সাধারণত এই ধরনের এগ্রিমেন্ট হয় না। ল্যান্ডলর্ড সাধারণত বলে, ঠিক আছে, উইল স্টার্ট দ্য প্রসেস, ইউ আস্ক ফর ইউর সলিসিটার টু কন্ট্যাক্ট মাই সলিসিটার অ্যান্ড দে উইল ডিল উইথ ইট। বাট যেটা হয় আপনার ওই যে আপনার যতটুকু লিজ অ্যাসাইনমেন্টটা হয়, এক্সিস্টিং কোনো বিজনেস আছে, তখন তারা যে বিজনেসটা বিক্রি করতে যাচ্ছে, তখন তারা ডিপোজিটের এগ্রিমেন্টে চলে যায়। আচ্ছা, যেমন আপনি আমার বিজনেসটা কিনবেন, আপনি আমাকে একটা ডিপোজিট দেন, আমরা প্রসেসটা শুরু করি। ওই ডিপোজিটের কি কোনো টার্ম আছে নাকি জাস্ট ডিপোজিট? এটা হচ্ছে বিটুইন देमसेल्व्स। তাহলে এই যে রেন্ট ডিপোজিট একটা হলো, জি, এরপরের যে ডিপোজিটটা, যে ট্রান্সফারের জন্য ডিপোজিট, ওটা কি তাহলে একই জিনিস? না, রেন্ট ডিপোজিট ইজ, এখানে ধরেন রেন্ট রিভিউ একটা, রেন্টের আপনার রেন্ট ডিপোজিট একটা আরেকটা জিনিস। আরেকটা হচ্ছে যখন লাইসেন্স টু অ্যাসাইন হয়, ফর এক্সাম্পল আই এম সেলিং মাই বিজনেস টু ইউ উইথ দ্য লিজ, রাইট? সো লিজের ভিতরে হচ্ছে আপনার রেন্ট রিভিউ, রেন্ট ডিপোজিট, এটা হচ্ছে লিজের ভিতরে। বাট আপনার সাথে আমার এগ্রিমেন্ট হচ্ছে আই উইল সেল দিস প্রিমিসেস উইথ মাই ইকুইপমেন্ট। আপনার সাথে একটা এগ্রিমেন্ট হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, যেটা আমরা কমার্শিয়াল এগ্রিমেন্ট যেটা করে থাকি। এটার কিছু স্পেসিফিক আছে,
আপনার ল্যান্ড রেজিস্ট্রির কিছু গাইডেন্সও আছে এই ব্যাপারে। সো এই ধরনের এগ্রিমেন্ট এখানে আপনার গুডউইলের এগ্রিমেন্ট হতে পারে। যদি আমার ধরেন ফর এক্সাম্পল আই রান এ সাকসেসফুল ফ্রাইড চিকেন শপ, সো এখানে আমার একটা গুডউইল আছে, আই এম সেলিং মাই গুডউইল অ্যাজ ওয়েল, সো দ্যার উইল বি এ ডিড ফর গুডউইল। ফিকচার অ্যান্ড ফিটিংসের একটা আপনার টাকা থাকবে, ওইটার একটা এগ্রিমেন্ট হতে পারে। যেমন আমার ফর এক্সাম্পল ফ্রাইড চিকেন শপে একটা ফ্রিজার আছে, ফর এক্সাম্পল ফ্রায়ার আছে, সো এইটার একটা ভ্যালু আমি নির্ধারণ করে আমরা উইল মেক অ্যানাদার ডিড ফর দ্যাট ফিকচার অ্যান্ড ফিটিংস। বা যেটা আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে আমি যে বিক্রি করবো এটা অ্যাসিওরেন্সের জন্য, আপনার যে আমার কাছ থেকে কিনবে ওইটার জন্য তারা ইনফর্মাল একটা এগ্রিমেন্ট করে যে আমি আপনার কাছ থেকে টাকা রাখলাম 5,000, আই উইল সেল মাই প্রপার্টি টু ইউ। ওই যে তাহলে আমরা তো একটা দেখি যে ফিক্সার এবং ফিটিংসের একটা ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টে লেখা থাকে একদম আইটেমাইজড করে যে কি কি জিনিস আছে এক্সিস্টিং, এবং এই জিনিসগুলোর একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটার জন্য তাকে একটা ভ্যালু মানি দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ রফিক ভাই। আমরা একটা শর্ট ব্রেকে যাব এখন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কমার্শিয়াল লিজের উপর আজকে আলোচনা। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক। স্টে উইথ আস, উইল বি টকিং আফটার দ্য ব্রেক অ্যাবাউট অ্যাসাইনমেন্ট।